শেখ রবিউল আলম, যদি আসলে আমি এই বক্তব্যগুলোকে চিন্তা করি সেক্ষেত্রে অনেকটা আসলে ঘোষণা দিয়েই হামলাগুলো করা হয়েছে, সেটি বলার এক ধরনের সুযোগ থেকেই গেল, যেহেতু তাদের বক্তব্যগুলো গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। সেক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে এই ঘোষণার পরে যখন এই হামলাগুলো হয়েছে সংবাদ মাধ্যমের উপরে, তখন সাংবাদিকরা সরকার সর্বস্তরে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছেন, ফলাফলটা ছিল শূন্য। সাহায্য চেয়ে না পাওয়ার অভিযোগও করেছেন প্রথম আলো এবং ডেইলি স্টারের পক্ষ থেকে, কিন্তু বারবার আশ্বাস দেওয়া হচ্ছে, সব রাজনৈতিক দলও আশ্বাস দেয়, এই অন্তর্বর্তীকালীন সরকারও আশ্বাস দিল। ফলাফলটা কি তাহলে শূন্যই থেকে যাবে দীর্ঘদিন ধরে? ধন্যবাদ আপনাকে প্রিয় সহ আলোচক এবং যারা এই মুহূর্তে ডিভিসি টিভির সাথে যুক্ত আছেন। সরকার আশ্বাস দিচ্ছে, ব্যর্থ হচ্ছে, কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, এর মধ্যে আবার রাজনৈতিক দল এনে কামলেন। সমস্যা হচ্ছে সবসময় রাজনৈতিক দলকে দায়ী না করে যার দায়িত্ব রয়েছে তাকে একটু দায়ী করার চেষ্টা করি। ডেফিনেটলি সরকারের ব্যর্থতা, কোনো সন্দেহ নেই, দায় রয়েছে সরকারের, কারণ এবং রাষ্ট্রেরও দায় রয়েছে। মপকি হাদিকে হত্যার পরে প্রথম হয়েছে, এর আগেও ধারাবাহিকভাবে গত 1.5 বছরে হয়েছে। রাজনৈতিক দলগুলি সরাসরি এর সাথে যুক্ত না, প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত না, রাজনৈতিক দলগুলি বলছে। মব সন্ত্রাস হওয়ার পর রাজনৈতিক দলগুলি এটার প্রতিবাদও জানাচ্ছে। কেন তাদেরকে চিহ্নিত রাষ্ট্র করতে পারছে না এবং গ্রেপ্তার করতে পারছে না? একটা কর্তৃপক্ষ আছে রাষ্ট্রে, রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্বে আছে, দল নিরপেক্ষ সরকার, সমস্ত রাজনৈতিক দলের সমর্থন আছে, তাদেরও সক্ষমতা আছে, কেন তারা ব্যর্থ হয় আর কেন তারা দায় নেয় না? সেই জায়গা কিন্তু প্রশ্ন থাকছে, যেটা অরাজনৈতিক শক্তি অথবা ধরেন বারংবার তারা আসছে, তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না, চিহ্নিত করা যাচ্ছে না, এটা কি খুব কঠিন কাজ? ভিডিও ফুটেজ রয়েছে, আইন আওতায় একজনও গ্রেপ্তার হয় না গত 1.5 বছরে। এটাকে একটা রাষ্ট্র চলতে পারে কিনা? জামাত ইসলামের ভাই বলছেন চাপিয়ে দেওয়া হচ্ছে, আমি ওনার সাথে এখানে দ্বিমত করবো, খালি আর কিছু বলবো না। চাপিয়ে দেওয়া হচ্ছে না, শিবিরের দায়িত্বশীল 2জন নেতা এভাবে আহ্বান জানিয়েছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। চাপিয়ে তো আপনাদেরকে সরকারও দিচ্ছে না, আমরাও দিচ্ছি না, কেউ দিচ্ছে না, আপনাদের নেতারা বলেছে। দায় নেবেন কি নেবেন না সেটা আপনাদের ব্যাপার, স্পষ্টভাবেই তারা বলেছে, স্পষ্ট করে বলেছে। দায় নেওয়া না নেওয়া সেটাও আপনাদের ব্যাপার। আমি বলছি চাপিয়ে দেওয়ার কথাটা ঠিক হবে না। এখন ধরেন যে জায়গায় আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে খুব একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছি, কারণ রাষ্ট্রটাকে আমার মনে হয় একটা গোষ্ঠী আছে তারা অকার্যকর করতে চায়। একটা অরাজনৈতিক অথবা ধরেন রাজনীতির ছত্রছায়া একটা শক্তি, তারা কিন্তু এই গণতন্ত্রের উত্তরণ বলেন এবং ফ্যাসিবাদী পতনের পর যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাইছি তার প্রতি তাদের অনীহা আছে, সেটাতে তারা ভণ্ডুল করার একটা প্রয়াস রয়েছে এবং এর সাথে ফ্যাসিবাদী শক্তিও জড়িত থাকতে পারে। ফ্যাসিবাদী যে শক্তি, পতিত শক্তি, তাদের দোসররা আছে, তাদের আন্তর্জাতিক এবং আঞ্চলিক সহযোগিতা আছে, তার কোনো অংশ আমাদের একটা জনগোষ্ঠী হয়ে যাচ্ছে কিনা। কারণ রাজনৈতিক সুইংগুলি এবং দেশের স্বার্থ বুঝে রাজনীতি করাটা কিন্তু একটু কঠিন। অনেক রাজনৈতিক দল আছেন, তারা হয়তো আবেগের মধ্যে এখনও আছেন, রাষ্ট্রটা কিভাবে ম্যানেজ করতে হয় বহির্বিশ্বে অথবা দেশের আভ্যন্তরে সে অভিজ্ঞতার ঘাটতিও আছে। কোনটাতে আবেগ না দেখানো ভালো এবং কোনটা ধরেন পালনীয়, করণীয়, কোনটা ধারণ করতে হয়, সে জায়গায় তো আমাদের অনেক রাজনৈতিক দলের কিন্তু দায়িত্ববোধে ঘাটতি আছে, দেশপ্রেমে ঘাটতি আছে, গোষ্ঠী এবং ক্ষুদ্র স্বার্থ বিবেচনার তৎপরতা রয়েছে। সেইগুলি কিন্তু আমাদেরকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলছে। আবার সেই চ্যালেঞ্জের জায়গাটাতে শেখ রবিউল আলম, এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে, অর্থাৎ এই গণমাধ্যমগুলোকে যখন আসলে আক্রমণ করা হচ্ছিল সেই সময় নানান জায়গা থেকে ভিডিও ফুটেজ তো আছে, এখনো পর্যন্ত একজনকেও কেন গ্রেপ্তার করা গেল না? সেটা কি শুধু অনিচ্ছা নাকি আসলে করা সম্ভব হয়নি, কোনটি? কয়েকটা বিষয় ওখানে দিতে হবে, কয়েকটি বিশেষণ। রাষ্ট্র ব্যবস্থাপনায় মনোযোগী তারা আছেন কিনা, অথবা রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ সার্বভৌমত্ব চিন্তা করছেন কিনা যারা এখন এই মুহূর্তে আছেন, অথবা কোনো আন্তর্জাতিক আঞ্চলিক গোষ্ঠীর স্বার্থ সার্ভ করছেন কিনা, পারপাস সার্ভ করছেন কিনা, সেই জায়গাগুলি কিন্তু বিবেচনায় আসছে এখন। তার কারণ হচ্ছে আগে একটা সময় ছিল বিরাজনীতিকরণের একটা চেষ্টা ছিল, রাজনীতিবিদরা ব্যর্থ, পারে না, জানে না, বোঝে না, করে না। অনেকে রাষ্ট্রের জন্য শিরোধার্য, তারাই বোঝেন, তারাই পারেন। আঞ্চলিক আন্তর্জাতিক অনেক এক্সেস, সব কিছু আগেই দূরদর্শী। যখন এই দায়িত্বের আগে ছিলেন এভাবে তারা বলেছেন, এভাবে জাতি ভেবেছে। এখন জাতি দেখেছে যে রাজনীতিবিদরাই অপরিহার্য। জনগণের নির্বাচিত শক্তি যারা দায়বদ্ধতাকে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে চায়, জনগণের অবাধ ভোটে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে চায়, তারাই রাষ্ট্রের জন্য অপরিহার্য। সেটা প্রতিষ্ঠিত হচ্ছে এবং প্রমাণিত হচ্ছে। আমরা বলতে চাই যে এই বাংলাদেশ একটা ধরেন অরাজকতার মধ্যে পড়েছে, অথবা ধরেন একটা অস্থিতিশীলতার মধ্যে পড়েছে। আইন শৃঙ্খলা মানুষ নিজের হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা ব্যাপকভাবে দেখা দিয়েছে। এর
থেকে যদি আপনার দেশকে রক্ষা করতে হয়, রাজনীতি রক্ষা করতে হয়, জনগণকে যদি রক্ষা করতে হয় দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে কিন্তু মানুষ আসলে নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে নিচ্ছে দীর্ঘদিন ধরে, বিশেষ করে এই 15-16 বছরে আমরা আসলে এক ধরনের ট্যাগিং এর রাজনীতি দেখেছি। সেই ট্যাগিং এর রাজনীতিটা থেকে তো আসলে আমরা বের হয়ে আসতে চাচ্ছিলাম, সেই সংস্কৃতিটা থেকেই আমরা আসলে পরিবর্তন চাইছিলাম। কিন্তু এখনো দেখা যাচ্ছে গণমাধ্যমগুলোকে নানান রকমের অপবাদ দেওয়া হচ্ছে এবং সেখানে উস্কানির অভিযোগও আছে। যদি উস্কানি থেকে থাকে বা ট্যাগিংগুলো যদি সত্যি হয়, আমার প্রশ্ন হচ্ছে এগুলো আসলে প্রমাণ কোথায়? আর যদি প্রমাণ থাকে সেই বিচার করার দায়িত্বটা তো রাষ্ট্রের আসলে সেই দায়িত্বের জায়গাটুকুতে কতখানি ঘাটতি আছে, সেই দায়িত্বটা অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে গেল কি করে? এই জায়গাটিতে আমি আসবো। আর একটি বিরতির সময় হয়েছে। দর্শক, জিপি ইস্পাত নিয়মিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জিপি ইস্পাত নিয়মিত রাজকাহনে। অ্যাডভোকেট আতিকুর রহমান, নানানভাবে আসলে আমরা দেখছি ট্যাগিং এর এক ধরনের সংস্কৃতি চলছে। সেই ট্যাগিং এর সংস্কৃতি থেকে তো আসলে বেরিয়ে আসার কথা ছিল, অন্তত এই 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশের কথা আমরা বলছি সেই সময়টাতে। কিন্তু এখন আমরা নানান অপবাদ দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, উস্কানি দিয়ে আসলে নানানভাবে অভিযোগ আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রমাণটা কোথায়? প্রমাণ পাওয়ার আগেই কেন এই ধরনের ট্যাগিংগুলো করা হচ্ছে? কেন এই উস্কানিগুলো দেওয়া হচ্ছে? ট্যাগিং দেওয়া হচ্ছে এখন রাজনৈতিকভাবেও ট্যাগিং দেওয়া হচ্ছে, গণমাধ্যমগুলোকেও তো ট্যাগিং করা হচ্ছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনার দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু এই ট্যাগিং এর কারণে এই ঘটনাগুলো ঘটলো। দেখুন, এটি আপনি বাংলাদেশের মানুষের সবাই এখন সামাজিক তারা যে মাধ্যম ব্যবহার করে অনেক অনেক মন্তব্য সেখানে লিখে থাকেন। এখন কোনো একটা ঘটনা ঘটলেই বিভিন্ন গ্রুপ কিংবা বিভিন্ন দল তারা কোনো একটা যে যার ক্ষেত্রে হোক তাহলে ধরুন তারা অভিযোগ দিয়ে থাকেন। আমরা মনে করি এখন মানুষের সোশ্যাল মিডিয়া মানুষ ব্যবহার করেন, তারা সেখানে মতগুলো দিচ্ছেন। এই জায়গা থেকে আসলে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। এখন কোনো একটা ঘটনা ঘটলে আমাদের দেশের আইন আছে, বিচার আছে, গোয়েন্দা সংস্থা আছে, তারা তদন্ত করবেন, দেখবেন কারা কোথায় সেখানে কী অবস্থানে আছেন। কিন্তু কোনো একটা ঘটনা ঘটলে এটাকে বিভিন্ন নামে ন্যারেটিভ করা, এটা নিঃসন্দেহে আমরা মনে করি আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এবং ট্যাগিংয়ের যেই আমাদের কালচার আমরা এখন আছি, যদি এটি চলতে থাকে একসময় আমাদের সামাজিক বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি হয়ে যাবে, আমাদের আস্থার সংকট তৈরি হবে এবং পারস্পরিক আমাদের যে একটা অবস্থা সেটাও কিন্তু বিনষ্ট হবে। তো আমরা মনে করি এই জাতীয় কাজ যে বা যারাই করেন দলগতভাবে করার কোনো সুযোগ নেই এবং যারা ব্যক্তি পর্যায়ে আমরা এই কাজগুলো করি সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসা রাজনীতির একটা আভাস আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি। যে ঘটনার কথা আমি শুরুতেও বলছিলাম, একজন ব্যক্তিকে আসলে কিভাবে গাছে ঝুলিয়ে আগুন দেওয়া হয়েছে সেটি আমরা দেখেছি। সেই দৃশ্য কি আমাদের দেখার কথা ছিল? সেটি উত্তাপটা পার্শ্ববর্তী দেশ পর্যন্ত ছড়িয়েছে, হাইকমিশনে ছড়িয়েছে, বাংলাদেশের হাইকমিশনকে বন্ধ রাখা হয়েছে। দেখেন, এই জাতীয় ঘটনাগুলো আমরা বারবারই বলি, যখনই কোনো ঘটনা ঘটে প্রথম হচ্ছে এই ধরনের কার্যক্রমকে সমর্থন করার সুযোগ নেই। বাংলাদেশ স্বাধীন দেশ, আমাদের আইন আছে, আমাদের বিচার বিভাগ আছে। কোনো অবস্থাতে যদি অপরাধ করেও থাকে তার অপরাধের বিচারের দায়ভারটা কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর উপর নেওয়া কখনো সমীচীন নয়। আমরা মনে করি আমাদের বিগত সময় অনেক ঘটনাগুলো ঘটেছে। তেমন হতে পারে কিছু মানুষের একটা অনাস্থা রয়েছে আমাদের বিচার বিভাগের প্রতি, কিছু মানুষের একটা আস্থার সংকট সেখানে রয়েছে, আমাদের সামাজিক ক্ষোভ রয়েছে। আমরা মনে করি প্রত্যেকটি ঘটনাকে এক কেন্দ্রিক বিশ্লেষণ না করে কোন ঘটনাগুলো কেন সেখানে ঘটেছে, সেটার প্রেক্ষাপটটা সেখানে কী ছিল, যে সেগুলোকে আপনি সামনে নিয়ে আসেন, তাহলে এগুলোকে আস্তে আস্তে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। সেক্ষেত্রে অ্যাডভোকেট আতিকুর রহমান, যেই শিবির নেতা আসলে উদীচী কিংবা ছায়ানটকে তছনছ করবার কথা বলেছেন, তারা আসলে কেন এই ধরনের কথা বলছেন সেটি কি আপনারা খতিয়ে দেখেছেন? বা আপনাদের সাথে যারা রাজনৈতিকভাবে একসাথে রাজনীতি করছে তারা কেন এই ধরনের সংস্কৃতিগুলোকে তছনছ করতে চাইছেন? দেখুন, এটা একজন ব্যক্তি হলে তিনি বক্তব্য দিয়েছেন এবং সে ব্যাপারে তো তাকে অবশ্যই সংগঠন জিজ্ঞাসাবাদ করবেন। কিন্তু আমরা বারবারই বলি, দেখুন আমাদের কোনো রেকর্ড কি এরকম আছে? আমরা এত জুলুমের শিকার হয়েছিলাম, হওয়ার পরেও কি কখনো এই ধরনের কোনো কেউ বলতে পারবে কোথাও আমরা হামলা করেছি? এখন আমরা বলি যে এখন অনেক অনেক বক্তব্য দিয়ে ফেলেন। আসলে এখন তো সবার কাছে মিডিয়া আছে, কাউকে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। কিন্তু যে বক্তব্য আমাদের সাথে চিন্তার সাথে যায় না, যেটাকে আমরা সমর্থন করি না, আমরা বলি না এই বক্তব্যের সাথে আমার দলগত কোনো আমরা একমত পোষণ করি না। আমরা নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা কি দলের দায়িত্ব নয়? নিয়ন্ত্রণ তো আমরা করে যাচ্ছি। আসলে বাংলাদেশে এখন পর্যন্ত নিয়ন্ত্রিত সংগঠন তো আমরাই আছি। আসলে এখন আপনি হাজার হাজার মানুষ এই দলের সাথে সম্পৃক্ত আছেন, কে কোথায় একটা বক্তব্য দিয়েছেন,
তা দিয়ে পুরো সংগঠন কিন্তু আপনি বিচার করতে পারেন না। আপনি দেখুন যে আমরা পদক্ষেপ এখানে কিনেছি, যেখানে বিশৃঙ্খলা হয়েছে, অনিয়ম হয়েছে, ছাত্র শিবির রহমান জামাত ইসলামী সেখানে জায়গা থেকে আমরা পদক্ষেপ নিয়েছি। এবং আমরা মনে করি জামাত ইসলামী কোনো উগ্রবাদীকে আমরা সমর্থন করি না, কোনো মত প্রকাশের স্বাধীনতাকে আমরা হস্তক্ষেপ করতে চাই না, কোনো মিডিয়া হাউসে আগুন দিয়ে পোড়ানোকে আমরা সমর্থনের সুযোগ নেই। আমরা মনে করি আমরা যে আদর্শে আছি বিকল্প আপনাকে সামনে আনতে হবে, কিন্তু কেউ আপনার বিপক্ষে বললো তাকে আপনি এভাবে এই ধরনের কোনো আসলে স্ট্র্যাটেজি আমরা কোনো সমর্থন করি না।